তোমার বাচ্চা কি বিষয় লিখতে বললে এটি লিখে বসে? কৃষক লিখতে বললে সে এটি লিখে ফেলে? ঠিক সে বুঝতে পারে না যে কোথায় কোন স বসবে? তাহলে তোমরা একদম সঠিক জায়গায় এসেছো। আজকে আমাদের ভিডিওতে বাংলার সবথেকে ৩টি কনফিউজিং অক্ষর নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে তালব্য শ, মূর্ধন্য ষ এবং দন্ত স। কারণ এই ৩টি অক্ষর আধুনিক বাংলায় শুনতে স এর মতো। ৩টি একই সাউন্ড করে। কিন্তু লেখার বেলায় লেখার ক্ষেত্রে তো ডিফারেন্ট হয়, আর এখানেই বাচ্চাদের মূল ভুলটি হয়ে থাকে। দেখো, ভিডিওটি যেহেতু বাচ্চাদের শেখানোর উদ্দেশ্যে বানানো, তাই এখানে আমি কোনো ব্যাকরণের নিয়ম বা জটিল কোনো বিশ্লেষণে যাইনি। এখানে যতটা সম্ভব সহজ উপায়ে বাচ্চারা কিভাবে শিখতে পারবে সেই বিষয়ের উপর ফোকাস করা হয়েছে। ভিডিওটি দেখতে থাকো, তোমাদের কনফিউশন আজ অনেকটাই দূর হয়ে যাবে। দেখো, এখানে দন্ত স, তালব্য শ, মূর্ধন্য স, ৩টি স-এরই সাউন্ড কিন্তু স এর মতো, অর্থাৎ তালব্য শ এর যে স সাউন্ডটি হয় সেরকম। কিন্তু লেখার ক্ষেত্রে কি করে বুঝবো যে কোন শটি বসবে? প্রথমেই দেখি দন্ত স এর ব্যবহার। দন্ত স হলো সবচেয়ে বেশি ব্যবহার হওয়া অক্ষর। দেশীয় শব্দ যেগুলি দীর্ঘদিন ধরে বাংলা ভাষায় ব্যবহৃত হয়ে আসছে। বাচ্চাদেরকে বোঝানোর জন্য আমরা বলতে পারি যে শব্দগুলি খুব সহজ সরল, যেগুলি আমরা দৈনন্দিন জীবনে বারংবার ইউজ করে থাকি, এগুলি বেশিরভাগ ক্ষেত্রেই দন্ত স দিয়ে শুরু হয়। যেমন সব, সকল, সহজ, সকাল, সুন্দর, সোনা, এরকম বিভিন্ন শব্দ যেগুলি আমরা দৈনন্দিন জীবনে বারংবার ইউজ করে থাকি। আর একটি সহজ নিয়ম হচ্ছে, যদি শব্দের শুরুতে সম, সহ, সু এরকম সাউন্ড করে, তাহলে বেশিরভাগ ক্ষেত্রে সেই শটি দন্ত স দিয়ে তৈরি হয়। যেমন হচ্ছে সমান, সমগ্র, সহপাঠী, সহযোগী, সুন্দর, সুশিক্ষা। তাহলে শুরুর সাউন্ড যদি সহ, সম, সু হয়, তাহলে সেক্ষেত্রে কি তালব্য শ হবে না? হ্যাঁ, হবে। যেমন ধরো শহর, শূন্য, শুরু। হ্যাঁ, তবে এই যে সাউন্ডের যে তালব্য শ যুক্ত শব্দ সেগুলি লিমিটেড। এই যে এক্সেপশনগুলি রয়েছে, এগুলি বাচ্চাদেরকে একটু শেখাতে হবে, তাদেরকে মনে রাখতে হবে। এগুলি বারবার লিখে মুখে বলে প্র্যাকটিস করে কিন্তু তারা এগুলি শিখে ফেলবে, এবং যখনই তারা এগুলি বারবার প্র্যাকটিস করবে তখনই কিন্তু তারা ডিস্টিংগুইশ করতে পারবে যে কোন সু বা সম জায়গায় তালব্য শ হবে না দন্ত স হবে। ইংরেজি শব্দ থেকে যে শব্দগুলি বাংলায় এসেছে সেগুলি সাধারণত উচ্চারণ অনুযায়ী লেখা হয়। যদি ইংরেজিতে ওয়ার্ডে শুধু এস থাকে, তাহলে বাংলায় সেটি দন্ত স হবে। যেমন হচ্ছে বাস, স্কুল, স্পোর্টস, স্টেশন, এরকম। এর সঙ্গে আরেকটি জিনিস শিখে নাও, সেটি হচ্ছে যে ইংরেজি শব্দে যদি SH, TION বা SION, শন, যেটাকে যেমন ধরো স্টেশন বললাম এখনই, শন, বা নেশন, যে শন, এরকম যদি থাকে, তাহলে সেক্ষেত্রে এই যে শয়ে সাউন্ড এখানে বাংলার ক্ষেত্রে তালব্য শ হয়ে যাবে। যেমন ফিশ, শপ, শার্ট, নেশন, ভিশন, এরকম। তাহলে এখানে শয়ে সাউন্ড তালব্য শ এর মতো হচ্ছে। বাংলা ভাষার অনেক শব্দ সংস্কৃত, ফরাসি, আরবি এই সমস্ত প্রাচীন ভাষা থেকে এসেছে, তাই অনেক ক্ষেত্রে এদের আর কোনো চেঞ্জ হয়নি, এবং সেই সব শব্দগুলিতে আমরা তালব্য শ এর ব্যবহার দেখে থাকি। যেমন হচ্ছে শখ, শিক্ষা, শরবত, শ্রবণ, বিশ্বাস, শান্তি, শিশু, এরকম। দেখো, বাচ্চাদেরকে এবার যদি আমি বোঝাতে যাই যে কোনটা সংস্কৃত থেকে এসেছে, কোনটা ফার্সি থেকে এসেছে, তাহলে সেগুলো তারা বুঝবেও না, মনেও রাখতে পারবে না। তাই বাচ্চাদেরকে বোঝানোর জন্য আমরা সহজভাবে এই জিনিসটি বলতে পারি যে শব্দগুলি আমরা বইয়ে সচরাচর দেখি, যে দৈনন্দিন জীবনে অতটা না ইউজ হয়ে সেগুলি আমরা বইয়ের ভাষায় দেখতে পাই, লেখার ক্ষেত্রে আমাদেরকে লিখতে হয়, সেক্ষেত্রে আমরা তালব্য শ ইউজ করে থাকি। আসলে তালব্য শ ব্যবহারের নির্দিষ্ট কোনো নিয়ম নেই। আমি যে তোমাদেরকে ২-৪টে রুলস বলে দেব এবং সেই অনুযায়ী তালব্য শ বসবে, সেরকম তো হয় না। তালব্য শ শেখানোর জন্য কিছু নতুন, নতুন একটু পদ্ধতি নিতে পারো। যখন তারা রিডিং পড়ছে বাংলা, হ্যাঁ, সেখানে তালব্য শ যুক্ত যখন শব্দ আসছে সেগুলিকে একটু আন্ডারলাইন করে দাও, বা সেগুলিকে একটু হাইলাইটার দিয়ে হাইলাইট করে দাও, এবং বলে দাও যে এখানে শ সাউন্ডের ক্ষেত্রে তালব্য শ ইউজ হয়েছে। একটু যদি আমরা কনসাসলি পড়াই বাচ্চাদেরকে, এবং তাদেরকে যদি একটু দেখিয়ে দিই, ধরিয়ে দিই জিনিসগুলোকে,
তাহলে কিন্তু এই ভুল অনেকটাই শুধরে যাবে। মূর্ধন্যের ব্যবহার কিন্তু তুলনামূলক দন্তস্ব তালব্যস্বয়ের থেকে একটুকু আমরা প্রেডিক্ট করতে পারি। সেটি হচ্ছে প্রথমত, যদি দেখো রি থাকছে, রি যুক্ত যদি কোনো শব্দ থাকছে বা রি থাকে, তারপরে যদি স সাউন্ডটি আসে তাহলে সেক্ষেত্রে মূর্ধন্যস্ব হয়ে থাকে। যেমন হচ্ছে ঋষি, বৃষ্টি, সৃষ্টি, দৃষ্টি, এরকম। তো এই শব্দগুলির ক্ষেত্রে দেখো তার আগে রি রয়েছে, তাই এখানেও কিন্তু মূর্ধন্য ষয়ের ব্যবহারটা আমরা দেখতে পাচ্ছি। নেক্সট হচ্ছে ট বর্গীয় বর্ণের সাথে যদি স সাউন্ডটি আসে তাহলে সেক্ষেত্রে মূর্ধন্য ষ হবে। তাহলে ট বর্গীয় বর্ণ কি সেটি বোঝার জন্য আমরা ছোট্টভাবে একটি জিনিস বুঝে নিই। ক থেকে ম পর্যন্ত যে 25টি বর্ণ রয়েছে সেগুলিকে বলা হয় স্পর্শবর্ণ। এখন বলি স্পর্শবর্ণ কি না, কণ্ঠ থেকে ওষ্ঠ পর্যন্ত যে 5টি ধাপ রয়েছে, অর্থাৎ কণ্ঠ, তালব্য, মূর্ধন্য, দন্ত, ওষ্ঠ, এই যে 5টি ধাপ রয়েছে, এই বর্ণগুলি যখন উচ্চারিত হয় তখন এই ধাপগুলিকে স্পর্শ করে, তাই এগুলিকে স্পর্শবর্ণ বলা হয়। এই 25টি বর্ণকে আবার বর্গীয় বর্ণ বলা হয় এবং প্রত্যেকটি লাইনে যে প্রথম অক্ষরটি রয়েছে তাদের নাম অনুসারে বলা হয় ক বর্গীয় বর্ণ, চ বর্গীয় বর্ণ, ট বর্গীয়, ত বর্গীয়, প বর্গীয় বর্ণ, এবং প্রত্যেকটি বর্গীয় বর্ণে 5টি করে বর্ণ রয়েছে। এখানে ট বর্গীয় বর্ণের সাথে শয়ে সাউন্ড হলে সেখানে মূর্ধন্য স হবে। যেমন হচ্ছে কষ্ট, কাষ্ঠ, দৃষ্ট, নষ্ট, ষষ্ঠ, দুষ্টু। এখানে প্রত্যেকটি ক্ষেত্রেই দেখো ট না হলে ঠ এসেছে, আর এখানে যে সাউন্ডটি স এসেছে তার সঙ্গে মূর্ধন্য স হচ্ছে। দেখো এখনকার ছেলে মেয়েরা, ইভেন আমার ছেলের ক্ষেত্রেও এই শয়ের দোষ আমি দেখতে পেয়েছি। তার কারণটা হচ্ছে যে এদের বাংলার এক্সপোজারটা অনেক কম। আমাদের ক্ষেত্রে কি ছিল, ইংরেজি ছাড়া বাকি সমস্ত বিষয়ই আমরা বাংলাতে পড়তাম, বারবার পড়তাম, সেগুলি লিখতাম। আমাদের খুব অল্প বয়সের মধ্যে এগুলো রপ্ত হয়ে গিয়েছিল, কারণ এগুলো ছিল ড্রিলিং মেথড, অর্থাৎ বারবার প্র্যাকটিস করা, সেগুলিকে দেখা, পড়া, এই কারণে। কিন্তু এখনকার বাচ্চাদের ক্ষেত্রে সেটা পুরোটাই উল্টো, কারণ তারা বেশিরভাগই ইংলিশ মিডিয়ামে পড়ে, তো সমস্ত বিষয় তারা ইংরেজিতে পড়ে, আর বাংলাটা একটা আলাদা বিষয় হিসেবে পড়ে থাকে। তো এক্ষেত্রে তাদের বাংলা স্ট্রং করতে গেলে আমাদেরকে এক্সপোজার দিতে হবে, আর বারবার জিনিসগুলোকে প্র্যাকটিস করাতে হবে। যে একদিন বাংলা পড়লো, 10 দিন পড়লো না, এমনি করে বাংলা শেখা যায় না। তাকে প্রত্যেক দিন বাংলা নিয়ে বসাতে হবে, যে জায়গাগুলো তার আটকাচ্ছে সেগুলো তাদেরকে বারবার প্র্যাকটিস করিয়ে সেগুলো শুধরাতে হবে। দেখো আমি কোনো বাংলার এক্সপার্ট না, যতটা পেরেছি, যতটা আমি আমার পদ্ধতি অ্যাপ্লাই করেছি সেগুলিই তোমাদেরকে বলার চেষ্টা করেছি। আমি খুব শীঘ্রই অনলাইন ক্লাসে স্টার্ট করতে চলেছি। কমেন্ট সেকশনে স্টাডি হাব বাংলা চ্যানেলের হোয়াটসঅ্যাপ লিঙ্ক রয়েছে, সেখানে তোমরা জয়েন করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। হ্যাপি লার্নিং, হ্যাপি পেরেন্টিং।